তো আপনি সরকারি চাকরিতে গেলেন না কেন? আমি আসলে একটু ডিফারেন্ট চিন্তার ছিলাম বা আছি। প্রথমত মানে ব্যাচেলর শেষ করা পর্যন্ত 4 বছর চাকরি নিয়ে আসলে কখনো চিন্তাই করি নাই। আচ্ছা। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সময় আমরা সাধারণ জ্ঞান পড়ি না, ওই যে বইগুলো ছিল বাংলাদেশ পরিচিতি এই টাইপের কিছু বই ছিল, একেবারে মুখস্থ ছিল, ভর্তি পরীক্ষা দিতে যা হয় আর কি। তো একটা কনফিডেন্স ছিল যে সাধারণ জ্ঞান খুব জানি, কিন্তু যখন দেখলাম যে চাকরির জায়গায় যারা বিসিএস দেয়, স্পেশালি আমি আমার জীবনে কখনো বিসিএস পরীক্ষা দিই কোনো পরীক্ষাই দিইনি বাংলাদেশ আসলে, ইটালি কোথাও আমি ট্রাই করি নাই। ট্রাই করছিলাম ওই সময় টেলিটকের ইঞ্জিনিয়ারিং পদে, তো জুনিয়র ইঞ্জিনিয়ার এরকম একটা পদে, ওটার ইন্টারভিউ কল আসছিল বা পরীক্ষার ডেট আসছিল, এর আগে আমার স্কলারশিপ হয়ে যায়, সো এটা অ্যাটেন্ড করা হয়নি। এছাড়া আমি ওর কোথাও ট্রাই করি নাই। কেন? কারণ এটা আমার কাছে আসলে মানে আমি যে বিষয়ে পড়া করছি 4 বছর 5 বছর, সেটা নিয়ে কোনো আলোচনা নেই। এর বাইরে যে আমাকে আবার নতুন করে পড়ালেখা করতে হবে, এই জায়গাটা আমাকে খুব নাড়া দিয়েছিল এবং লিটারালি আমি আসলে প্রস্তুত ছিলাম না। আপনার শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট করে ফেলুন সম্পূর্ণ ডিজিটালাইজড। ব্যবহার করুন তালিমি ক্লাউড স্কুল বা মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার। সফটওয়্যারটি সম্পূর্ণ ফ্রি ট্রায়াল নিতে এখনই কিউআর কোড স্ক্যান করুন বা কমেন্টে দেওয়া লিঙ্কের ফর্মটি ফিল আপ করুন। মানে মানসিকভাবে নিতে পারছিলেন না যে আবার নিতে পারছি এবং প্রস্তুত ছিলাম না। ধরেন বিষয় পড়া করতে করতে আমরা জানি যে আমাদের ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির শিক্ষার্থী যারা হয়, মানে আমরা মোটামুটি 9টা থেকে 6টা থাকতেই হয়। মানে আগেরটা ওই 6টার সময় শেষ করে এসে বা মানে আসরের আগে শেষ করে আসা করতে হইতো, করে এসে দৌড়ে এসে ফুটবল খেলা মাঠে যেতাম, ফুটবল খেলতাম, দৌড়ে এসে মাগরিবের নামাজ পড়তে যেতাম, মানে পুরো দৌড়ের মাঝে লাইফ থাকে। আচ্ছা। আপনি পড়া করেন না করেন, পড়া তো খুব বেশি করতাম এরকম সিস্টেমের মধ্যেই পড়ে যায়, সিস্টেম এরকম ছিল এবং আমাদের ডিপার্টমেন্ট এভাবে ছিল বলে আমরা সেশন জ্যাম বিহীন ছিলাম। তো ধন্যবাদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আমাদের ডিপার্টমেন্টকে, অ্যাপ্লাইড ফিজিক্স ইলেকট্রনিক্স অ্যান্ড কোচিং ইঞ্জিনিয়ারিং, এখন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। ওই যেটা দৌড়াদৌড়ি থাকতো, ব্যস্ততা রাখতো, শুধু লেখালেখি করতো, ল্যাব রিপোর্ট, এটা করো সেটা করো, এই জিনিসটা আমাদের কাছে একটা শৃঙ্খলা নিয়ে আসছিল। সেই জায়গায় আসার পরে লিটারালি ওই অন্য বই টই পড়ে আমাদের অনেক ফ্রেন্ডরাই বিসিএস প্রিপারেশান এটা প্রিপারেশান নিত, বাট এটা নেওয়ার মতো এনার্জি এবং সময় দুটোই ছিল না। তো আপনার বিদেশ যাওয়ার বিদেশে উচ্চশিক্ষা যাওয়ার চিন্তাটা মাথায় কখন আসে? আমি যখন সেকেন্ড ইয়ারে পড়ি, থার্ড ইয়ারে পড়ি, আমি যে ভাই রুমমেট ছিলাম 133 নম্বর রুমে, ডক্টর জাকির হোসেন ভাই, ডক্টর হইসেন আর কি এখন, উনি খুব মেধাবী ছিলেন, উনি ছিলেন জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের শিক্ষার্থী। তো প্রচুর আমরা গল্প করতাম। উনি এরকম মেধাবী ছিলেন যে টেলিভিশনে ফুটবল খেলা চলছে, উনি নিজে ধারাভাষ্য দিতেন ইংলিশে। আচ্ছা আচ্ছা। ওই সময় আউটস্ট্যান্ডিং মেধাবী, ডিপার্টমেন্টের ফার্স্ট বা সেকেন্ড ছিলেন আর কি। তো লাকিলি ভাইয়ের সাথে রুমে থাকা, আমি যখন থার্ড ইয়ারে পড়ি তখন উনি মাস্টার্স শেষ পর্যায়ে। আচ্ছা। একদিন গল্পে বলতেছেন যে উনি ইরাজমুসে অ্যাপ্লাই করছে, ইরাজমুস মুন্ডুস জয়েন্ট মাস্টার্স। এই নামটা শোনার পর আমি মুখস্থ করে আমার 3-4 দিন লাগছে সঠিকভাবে বলতে, ইরাজমুস মুন্ডুস মান্ডুস হোয়াট এভার। এই জানার পরে ভাই বিদেশ চলে যাবে, তাই এটাতে অ্যাপ্লাই করছে। ওনার মাস্টার শেষ করে চলে আসে, ওনার তারপরে আমি ফলো করতাম। ওই নামটা শোনার পরে যেটা সাথে শুনছিলাম সেটা হচ্ছে যে বাংলাদেশে চাকরি করে লাভ আছে, কয় টাকা দিয়ে বিসিএস ক্যাডার হলে 18-20 হাজার, ওই সময় মতো 17-18 হাজার টাকা স্কেল ছিল আর কি, লাভ নাই। দেখো ইরাজমুসে 1000 ইউরো পে করে সম্ভবত 60,000 টাকা ওই সময়। আমার মাথায় ঢুকে গেল এত টাকা দেয় মাস্টার্স পড়তে গেলে, পড়ার জন্যই দেয়। হ্যাঁ, কেমনে সম্ভব? আমরা গল্প করতাম যে এটাতে যাইতে হবে, টাকা বেশি দেয় যেহেতু চলে যেতে হবে। ওই গল্পটাই হয়তো স্বপ্ন খুলে দেয়। আরেকজন ভাই ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডক্টর মোর্শেদ হাসান মোল্লা ভাই, বিশ্ববিদ্যালয়ে জিওগ্রাফি ডিপার্টমেন্টের সর্বকালের মানে রেকর্ড ভাঙার রেজাল্ট যার আর কি। আমি মানুষের সান্নিধ্যে থাকার সুযোগ পেয়েছিলাম। আমরা প্রায় নাস্তা করতে যে গল্প হয় বিশ্ববিদ্যালয় হল থাকলে যেটা হয় সকালে রাতে, প্রচুর গল্প করতাম। এই ভাই ওখানে গেছে, ওই ভাই কানাডায় গেছে, এই গল্প আমরা করতাম। এই গল্পটা একটা স্বপ্ন জায়গায় দেয় যে শুধুমাত্র বিষয় এরকম যে পড়ালেখা প্লাস একটা ডিসেন্ট ইনকাম যদি করতে হয় তাহলে স্কলারশিপ নিয়ে বিদেশ যেতে হবে। সো মাথায় আইডিয়া আসে স্কলারশিপ অথবা বিদেশ চলে যেতে হবে। এটা লার্ন করা শুরু করি। সবাই সময় আমাদের সময় জার্মানিতে প্রচুর শিক্ষার্থী যেত। জার্মানি যাওয়ার জন্য কি করতে হবে না করতে হবে, মোটামুটি থার্ড ইয়ার শেষ পর্যায়ে থেকে শুরু আলোচনা করা, কথা বলা। ফোর্থ ইয়ার শেষ করার আগেও মানে সাহস করতে পারিনি বা কখনো চিন্তাই করিনি যে চাকরি করতে হবে। চিন্তা করতেছিলেন যে যাবেন, মাথায় ছিল, বাট ওই প্রিপারেশন ছিল না। আমাদের যেটা দেশে যেটা হয় এবং আমি এখনো দেখি আমাদের শিক্ষার্থীরা ফোর্থ ইয়ার শেষ করার পর যখন আর কিছু থাকে না করার, তখন চিন্তা আমি এখন কি করব। আমি আসলে ওই ক্যাটাগরি, শেষ করে ফেললাম, মাস্টার্সে ভর্তি হবো, এখন কি করব। আর এর মাঝে আমার যিনি এখন ওয়াইফ, তার সাথে বিয়ে নিয়ে কথাবার্তা শুরু হচ্ছিল আর কি। তো একটা পর্যায়ে অবস্থা হচ্ছে এরকম যে কিছু একটা তো করতে হবে, না তো বিয়ে করবো কিভাবে, হোয়াট এভার। সেই জায়গা থেকেই
প্রথম জীবনে অ্যাপ্লিকেশন করি এরাজমাস মুন্ডাসের একটা প্রোগ্রাম ছিল, মাস্টার্স প্রোগ্রাম, ইন্টারওয়েব নামে, এটা এশিয়া টু ইউরোপ টু এশিয়া নামে একটা প্রোগ্রাম ছিল আর কি। তো এইটা অ্যাপ্লিকেশন করতে যাওয়ার সময় মুর্শিদ মোল্লা ভাই অনেক হেল্প করেন, মানে লিটারালি আমি সব কিছু জানতাম না, এটা কীভাবে লেখে, তোমার সাথে গল্প করতাম, উনি 2 লাইন লিখে দিত, বসে বসে নিজের গ্রামার ঠিক করতাম। ওই প্রোগ্রামটাতে চান্স পেয়েছি আমি সেকেন্ড ওয়েটিং লিস্টে, ব্যাচেলর শেষ করে মাস্টার শুরু করছি, এখন মাস্টার শেষ করি নাই। সেকেন্ড ওয়েটিং লিস্টে চান্স পাওয়ার পরে যেটা হয় খুব আগ্রহ, কারণ প্রোগ্রামটা যে শুধু যদি ঢুকে যেতে পারি 1,000 ইউরো, 60-63 হাজার টাকা ছিল মনে হয়, 1 টাকা ওই সময় 63 টাকা, তার মানে 1,000 ইউরো 63,000 টাকা। ক্যান ইমাজিন যে বিসিএস ক্যাডাররা পায় 18-19 হাজার, আমি 63,000 টাকা পাবো। এটা কি মান্থলি স্কলারশিপ। এটা 2013 সাল 14 সালের 13-14 কথা বলতেছি, 10-11 বছর আগে। হ্যাঁ। তো এখন তো 145, এখন যারা পায় তারা 2 লাখ টাকার উপর পায়। আচ্ছা, ওষুধ 63,000 টাকা, ওকে, মানে অনেক ওই হিসাবে টাকা। ঠিক আছে আর কি। আমরা যারা গ্রাম থেকে উঠে গেছি, নিম্ন মধ্যবিত্ত পরিবার বা মধ্যবিত্ত পরিবার, প্রতি মাসে দিবে, পড়া করবো আমি পড়া করবো, আমাকে টাকা দিবে, এটা একটু আনকমন না আমাদের জন্য। তো এই যে লালন করা, ওই পরীক্ষা সেকেন্ড হয়ে যায়, খুব অপেক্ষা আছে, অনেকে মেল করি, স্যারদেরকে মেল করি যারা স্কলারশিপ প্রোভাইডার, সর্বশেষ একজনকে টানে, মানে একজন স্কলারশিপ ছেড়ে দেওয়ার কারণে ফার্স্ট ওয়েটিং যে ছিল সে পাইছিল, আচ্ছা, আমি সেকেন্ড ছিলাম, পেলাম না। খুব হতাশ বলতে মনে হচ্ছে এই লটারি মিস করে ফেললাম, শুধু নাম্বার, লাস্ট নাম্বারটা মিললো না, এই টাইপের একটা অবস্থা। ওইটা ছিল ব্যাচেলর শেষ করার পরে। তারপরে তো স্বাভাবিকভাবে জেনে গেলাম কিভাবে অ্যাপ্লাই করতে হয়, কি নিয়ম, মোটামুটি খোঁজা শুরু, অ্যাপ্লাই করার প্রিপারেশনে এসেই 1 বছর চলে গেল। 2014-তে কি স্কলারশিপ ছিল? এরাজমাস মুন্ডাস। আচ্ছা, 2014 আমি জানি না এরাজমাস মুন্ডাস জয়েন্ট মাস্টার্স। আচ্ছা এরাজমাসের একমাত্র প্রোগ্রাম যেখানে মুন্ডাস হচ্ছে স্প্যানিশ শব্দ, যেখানে গ্লোবাল শব্দটা আছে আর কি। আচ্ছা। তো সেই জায়গাতে এরাজমাস হচ্ছে ডেসিডিউরাস এরাজমাস, একজন ভদ্রলোক, নেদারল্যান্ডসের নাগরিক ছিলেন, যিনি আমরা আমাদের দেশে বলি না যে শিক্ষা বিতরণ করেন, এই টাইপের। সো উনি বিভিন্ন জায়গায় যে মানুষকে পড়া করতে উৎসাহিত করতেন, আচ্ছা, ঘুরে আর কি। তো এর নামেই ইরফান কমিশন হওয়ার পরে খুব বিখ্যাত মানুষ ছিলেন, তার নামে এই প্রোগ্রামের নামকরণ করে। তো যেটা বলছিলাম যে এরাজমাস নিয়ে প্রথম বর্ষ হলো না, সেকেন্ড বার, এর মধ্যে মাস্টার্স পরীক্ষা শেষ পর্যায়ে। আমার মাস্টার্স পরীক্ষা শেষ হওয়ার শেষ পরীক্ষার ইমিডিয়েট পরে, মানে পরের দিন, বৃহস্পতিবার পরীক্ষা শেষ, শুক্রবার আমার বিয়ের ডেট ছিল। আচ্ছা, সো স্বাভাবিকভাবে যেটা হয়, পরীক্ষা শেষ করে রাতে মাঝরাতে কুমিল্লা যে পৌঁছাই, পরের দিন বিয়ে করে এসে আবার 2 দিন পরে ওই যে সেশনাল ভাইবা ছিল। আচ্ছা, এত আর্জেন্ট বিয়েটা হচ্ছে যাদের, ওই যে বললাম না, পড়তে থেকে বিয়ে করার কথা চলতেছে, কথাবার্তা চলতেছে, যাকে বিয়ে করবো তাকে ফ্যামিলি অনেক আগে থেকে চেনে, তো হয়ে যাওয়াই বেটার, এরকম একটা বিষয় ছিল এখানে। তো আমরাও না করিনি, মানে ছিল আর কি এই জায়গা দুই পক্ষ থেকেই। তো বিয়ের ডেটটা আসলে ওই ডেটেই ছিল, কিন্তু এর আগে ওই সময় 14 সালে প্রচুর রাজনৈতিক গন্ডগোল চলতেছিল, এই হরতাল, পেট্রোল বোমা, এটা সেটা। তো 2টা পরীক্ষা হরতালের কারণে 2 সপ্তাহ পিছিয়ে যায়, মানে আমাদের পরীক্ষা তো সপ্তাহে একটা করে, বিয়ে তো আর পিছানো যায় না, বিয়ে 4 সপ্তাহে বিয়ের ডেট ফিক্স করা, 2 সপ্তাহ পরে তো 2 সপ্তাহ ফ্রি থাকবো, আর কিছু করার নেই। আগের দিন পরীক্ষা দিয়ে 4:30টায় পরীক্ষা শেষ, চট্টগ্রাম থেকে রওনা হলাম। প্রত্যেক বৃহস্পতিবার যেটা হতো, প্রচুর জ্যাম পড়তো, ওই সময় রাস্তায় কাজ চলতেছিল, বৃহস্পতিবার নরমালি মানুষজন, হ্যাঁ, আর বৃহস্পতিবার হরতাল দিত না, নরমালি বৃহস্পতিবার হরতাল হতো না, সরি বৃহস্পতিবার হরতাল হতো, শুক্রবার হরতাল হতো, তো বিকেলে হরতাল ছেড়ে দিত, সব গাড়ি ছাড়তো একসাথে। তো রাতে ভোর, মানে আস্তে আস্তে মাঝরাত কুমিল্লা আসি, পরের দিন বিয়ে করলাম। তারপরে আবার সেশনাল ভাইবা দিলাম। ভালো কথা, ভাইবার সময় ভাইবার কোশ্চেন ছিল, বিয়ে তো করে ফেলছে, এখন কি করবা, মাথায় আবার হেড দানেল অবস্থা আর কি। তো এরপর থেকে স্বাভাবিকভাবে যেহেতু বই হয়ে গেছে, এখন তার বাড়ি থেকে টাকা নিয়ে আসা চলা যায় না, আবার আমি নিয়েছি, এরপর 6 মাসও বাড়ি থেকে টাকা নিয়েছি, মানে বেকার জীবনটা। মানসিকভাবে একটা বিষয় মানসিকভাবে কাজ করছো যে, মানে আমার ওয়াইফ, সে আমার থেকে অনেক ধনী ছিল ওই সময়, তিনি পড়ালেখা করতেন তখন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের LLB-তে ব্যাচেলর করছেন, পরে MBA করছেন ওখান থেকে। তো স্বাভাবিকভাবে প্রাইভেট ইউনিভার্সিটি পড়লে যেটা হয়, প্রচুর টাকা পয়সা থাকে। আমি মোটামুটি ধার তো অনেক নিয়েছি, ঋণ অনেক নিয়েছি, ঋণের কোনদিন শোধ হবে না এই শর্তে নিয়েছি আর কি। তো ওই জায়গা থেকে একটু করা যায় না আসলে, শোধ করতে চাই না আর কি, এটাই বলা যায় সুন্দর। তো ওই জায়গা থেকে আসলে মাথায় আসা শুরু না, কিছুটা করতে হবে। তো আমি আবার ভালো ভোকাল ছিলাম, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময় খুব, মানে ভর্তি পরীক্ষা কোচিং খুব জনপ্রিয় ছিলাম, চট্টগ্রামের অনেক কোচিং আমার ক্লাসের অভিজ্ঞতা, এবং একটা পর্যায়ে অধিকাংশ কোচিং এর উদ্বোধনী ক্লাসটা নিত আমাকে দিয়ে, মানে একসাথে যত স্টুডেন্ট আছে সব ঢোকাই দাও, ফ্রি সেশন হবে, সেই ফ্রি সেশন নিতাম, টানা 1.5 ঘন্টা কথা বলতাম, ভালো টাকা পেতাম। মানে ওই সব মার্কেট ছিল 200, 250, 300, 400, 500, আমি পেয়ে যেতাম একদিনে 1,500, 2,000 উপরে। আবার কিছু বইও আমি লিখেছি কোচিং সেন্টারগুলোর জন্য, তো এগুলো তো ভালো টাকা পয়সা পেতাম। তো যখন মাস্টার শেষ পর্যায়ে চলে গেল,
ক্যাম্পাস কিছু কারণে রাজনৈতিক গন্ডগোল কারণে বন্ধ হয়ে গেল, স্বাভাবিকভাবে শহরে বাসা নিতে হলো। হাজব্যান্ড ওয়াইফ একসাথে বাসা নিলাম, ছিলাম কিছু না, খুব বেশি দিন থাকার সুযোগ পাইনি। এর মাঝে টিউশন করতাম এবং খুব ভালো ভালো টিউশন করতাম। এই গল্প আসলে অনেকেই জানেন। আমি টিউশন করছি এরকম যে সপ্তাহে আমি 11 দিন গেছি, 9,000 টাকা, 9,500 টাকা স্যালারি পেয়েছি। আমার স্টুডেন্ট 3 জন এখন ডাক্তার। মাসে? হ্যাঁ, মানে 11-12 দিন নিতে হতো সপ্তাহে, ওই যে 3 দিন 4 দিন, আর খুব ব্যস্ত থাকতাম। তো ওই যেটা হয় যে আপনি যখন কোচিং ক্লাস নেন, বই লেখেন, এত সময় মানে আমার স্টুডেন্টগুলো এরকম ছিল। আমি আসলে থ্যাঙ্কস টু গড, আল্লাহ, যে এই টাইপের স্টুডেন্ট দেওয়া হয়েছে যারা আমার কাছে মনে হচ্ছে লিটল তারা মাথায় বেড়াবে। ইংলিশ মিডিয়ামের শিক্ষার্থী, আমার কাছে হচ্ছে শুধু বসে থাকা, সে তার গল্প করবে, এই করবে, সেই করবে, তারপরে এটা দুইটা বুঝবে না, এটা জিজ্ঞেস করবে, এই টাইপের। তার ডাক্তার হয়ে গেছে আলহামদুলিল্লাহ, খোঁজ খবর হয়। ভালো স্টুডেন্টই ছিল। হ্যাঁ, খুব মেধাবী ছিল, খুবই মেধাবী ছিল। তো এই হিসাবে জাস্ট আমি গল্প করতাম। আর স্বাভাবিক স্টুডেন্ট বাসায় গেলে যেটা হয়, নাস্তা আসতো, এক একদিন এক এক আনকমন নাস্তা আসতো, আলহামদুলিল্লাহ অনেক ভালো খেয়েছি। সবকিছু মিলিয়ে ওই সবটা খুব ভালো করেছে। এর মাঝেই তখন আমার একটা ইয়ে ছিল যে আসলে যেহেতু দেশে আসলে আমি অনেকভাবে হিসাব করার চেষ্টা করছি বিসিএস পরীক্ষা দেবো। আমাদের সময় বিসিএস একটা ক্র্যাশ ছিল, এখন আপনারা দেখছেন রিসেন্ট পাওয়ারফুল মানুষরা আসলে বিসিএস ক্যাডার অনেকে দিচ্ছে। আমি আসলে কোনোভাবে নিজেকে মানাতে পারলাম না যে এত দীর্ঘ সময় পড়ালেখা করার পরে যদি আবার বিসিএস দিয়ে কোথায় না কোথায় চাকরি হয় কে জানে, যদি মানে রিলেভেন্ট ফিল্ডে না হয়, বা সবকিছু মিলে আসলে সিদ্ধান্ত নিলাম যে না, হবে না আমাকে দিয়ে।